আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেউ সুখে আছেন, কেউ হয়তো বা দুঃখেও থাকতে পারেন। এটাই জীবন, সুখ ও দুঃখ নিয়ে। আজকে আমাদের সমাজের যে একটা বিষয় নিয়ে শেয়ার করব, সেটা খুব উত্তপ্ত বিষয় বলা যায়। আমাদের মুক্তিযোদ্ধা, রাজাকার, কোটা, এই তিনটা জিনিস এখন হাইলাইট হয়ে গিয়েছে। আদার্স যে বিষয়গুলো ছিল, এখন কেউ ওই দিকে আর ধাবিত হচ্ছে না। আমি একজন সাধারণ লোক। মুক্তিযোদ্ধা হলে কেউ ভালো শ্রদ্ধা রাখি, কেউ রাজাকার হলে তাকে আমরা আমার প্রতিবেশী, হতে পারে আত্মীয়, আমার দেশের নাগরিক যেহেতু, তার প্রতিও আমার সহমর্মিতা রয়েছে। আর কোটা অবশ্যই থাকবে, কিন্তু যে পরিমাণে আছে ও পরিমাণ কোটা থাকবে না। কোটা থাকবে অনগ্রসর আর প্রতিবন্ধী, এদের জন্য খুব অল্প সংখ্যক। আর জনসাধারণকে যেটা বোঝানো হচ্ছে যে মেধা, অবশ্যই মেধাবী সবাই, সব শিক্ষিতই শিক্ষিত, কিন্তু সবাই একই মেধার অধিকারী না। সবাই বাংলাদেশে যদি 5 লাখ এসএসসি পাশ করে, সবার মেধা কিন্তু এক না, কিন্তু সবাই এসএসসি পাস। ঠিক ওই রকম যে 1 থেকে 4000-এর মধ্যে থাকবে, যে 1 নম্বরে রয়েছে বা 4000 নম্বরে যে রয়েছে, ও কি এখনো? নিশ্চয়ই যে ফার্স্ট নাম্বার 1-এ রয়েছে, সে নাম্বার 1, তারটা আগে থাকবে। মেধার ভিত্তিতে হলে সব জায়গায় মেধা হবে। একজন কর্মকর্তা হলে তার অফিস ডেকোরেশন, তার ব্যবহার, তার চিন্তা ভাবনা, সবকিছুই মেধাবী হবে। অতএব যদিও মুক্তিযুদ্ধ ইস্যুটা আমার জন্য তেমন কিছুই না, আমার চিন্তারও বিষয় না, কিন্তু সামাজিকভাবে আবার চিন্তার বিষয়। রাজাকারও আমার কিছুই আসে যায় না, কিন্তু আবার সামাজিকভাবে এটা আমার বিষয়। কোটাও আমার সাথে কিছুই আসে যায় না, কিন্তু সামাজিকভাবে আমি রিলেটেড। এই যুগে এসে দুটো জিনিস, প্রথম যে দুটো বললাম, মুক্তিযোদ্ধা আর রাজাকার, এই জিনিসগুলো এখন বাড়াবাড়ি করা উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলাকে বিক্রি করে নির্দিষ্ট কিছু লোক লাভবান হওয়ার চেষ্টা করছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, বিভিন্ন দিক থেকে। কিন্তু এটা ভুল। মুক্তিযোদ্ধা বলতে এক সময় লিস্ট হয়ে যাবে কম। এখনই আমাদের মুক্তিযুদ্ধ কতটা সংক্ষিপ্ত হয়ে আসছে সংখ্যার দিক দিয়ে। মুক্তিযোদ্ধারা সবসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এবং দেশের মূলেই বলা যায়, কিন্তু মানুষের সংখ্যাধিক্যের দিক থেকে মুক্তিযুদ্ধ কথাটা আস্তে আস্তে পরিসংখ্যানের দিক দিয়ে কমে আসবে। এটা নিয়ে ব্যবসা যারা করতে যাচ্ছেন, বেশি দিন ওই ব্যবসাটা সুবিধা হবে না। আজকে আমাদের দেশে 50 বছরের উপরে পার হয়ে গেল, সঠিক মুক্তিযোদ্ধার তালিকা এখনো আমরা দেখি না, সঠিক রাজাকারের তালিকাও নেই। কেউ যদি নিজেকে অনেক জ্ঞানী দাবি করেন যে মুক্তিযোদ্ধাদের বিক্রি করে আপনি অনেক কিছু লাভবান হবেন, ওদের ইমেজ বিক্রি করে আপনি লাভবান হবেন, বরং আপনি অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন, আরো ভবিষ্যতে হবেন। বলতে পারেন কিভাবে? যেহেতু আমি রাজাকার ইস্যুটাকে একবারে ধুয়ে মুছে ফেলতে পারবো না। রাজাকার ওই সময়কার সময় ওরা ছিল, এখন ওরা বাংলাদেশি। এখন রাজাকার বলে কথাটা থাকাই উচিত না। এটা ব্যবহার করা সমাজে অশান্তি, ফায়দা লুটার পায় তারা মাত্র। তাই মুক্তিযুদ্ধ রাজাকার ইস্যুটা কোনো আলোচনারই বিষয় না। আলোচনার বিষয় হবে অর্থনীতি, আলোচনার বিষয় হবে শ্রম, আলোচনার বিষয় হবে দেশের উন্নয়ন, আলোচনার বিষয় হবে দেশ
শ্রমিক নির্ভর হয়ে গিয়েছে, কিভাবে জ্ঞান নির্ভর মেধাবী উচ্চ শিক্ষিত শ্রম মেধাভিত্তিক শ্রম দিয়ে দেশ গড়া যায়, এই চিন্তা করতে হবে। ছোট্ট একটা দেশ, অনেক জনসংখ্যা, সবই শ্রমিক। বিদেশে যারা যায় বেশিরভাগই শ্রমিক, দেশে যারা আছে শ্রমিক। যে শিল্প আমাদের রয়েছে ওটা তো শ্রমিক, যা কায়িক শ্রমিক। মেধাভিত্তিক শ্রমিক প্রয়োজন। মুক্তিযোদ্ধার রাজাকারের আলোচনা প্রধান করে ফায়দা লুটা আমাদের উচিত নয় বলে আমি আমার সাধারণ জ্ঞানে মনে করি। আপনারা কে কি মনে করেন জানি না। তবে আর কোটার ক্ষেত্রে মেধার ভিত্তিতে অবশ্যই দিতে হবে। আপনি যদি মুক্তিযোদ্ধার যে বোঝানো হচ্ছে যে মুক্তিযোদ্ধার নাতিরা কি মেধা, অবশ্যই শিক্ষিত, কিন্তু মেধার ভিত্তিতে যদি আসে সে তো আর কোটার প্রয়োজন হয় না। সে যদি 1 থেকে 4,000 লিস্টের মধ্যে 100-র মধ্যে থাকে সে তো এমনি পেয়ে যায়, তার তো কোটার প্রশ্নই উঠে না। তাহলে কোটা কেন হবে? উনি মেধার ভিত্তিতে হলে মেধাই তো লিস্টে চলে আসবে, হয়ে যাবে। মেধাবী হলো কিভাবে? উনি পিছনের দিকে 3500-4000 হয়ে 1 থেকে 100 কোটায় যেগুলো যাওয়ার ভালো ভালো পদগুলো ওগুলোতে চলে যাবে। তাহলে মেধার ভিত্তিতে হলো? তো মেধা হলো না। এখানে তো হয়ে গেল মেধাবাদ দিয়ে ডিঙ্গিয়ে চলে আসা। আর যারা মেধাবী হয়ে কোটায় যাবে, দেশের কাজ করবে, ওরা তো ওই মুক্তিযোদ্ধার নাতি নাতনি সন্তানের জন্যই কাজ করবে। ওরা তো ওদেরকে বাদ দিয়ে দেশে কাজ করবে না। যারা সবাই একই মানুষ, বাংলাদেশি মানুষ। এখন কোথাও আর পর নেই কেউ, সব আমরা বাংলাদেশি। এখানে আর পাকিস্তানি নেই, কেউ নেই, অন্য কোনো ভিন্ন দেশের লোক নেই। এখানে সবাই বাংলাদেশি। এবং এটাই হওয়া উচিত যে অল্প সংখ্যক কোটা রেখে যারা প্রতিবন্ধী ওদের জন্য কিছু কোটা রাখলে ওরা, বা অনগ্রসর জাতীয় এখন আর কেউ নেই আসলে। শিক্ষা দীক্ষা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, সবাই মোটামুটি এখন শিক্ষিতের হার অনেক বেশি আমাদের দেশে। শিক্ষা খুব বিস্তৃত হয়েছে, মেধা বিস্তৃত হোক বা না হোক, কিন্তু শিক্ষা বিস্তৃত হয়ে গেছে। এখন এই কোটা প্রথা সব বাদ দিয়ে সামান্য সংখ্যক পরিমাণ রেখে 10 ভাগের উপরে না, 10 ভাগে অনেক হয়ে যায়। যদি 3000 হয় 10 ভাগে অনেক জন হয়ে যাচ্ছে। মেধাবীরা কিন্তু সুযোগ পাচ্ছে না। তাই আমাদের উচিত 10 ভাগের মধ্যে সবগুলো কোটা রেখে, সবগুলো যদি একান্ত দিতে হয়, হয়তো দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের কোনো অবহেলিত, কারণ যেহেতু এখনো সঠিক তালিকা নেই, অবহেলিত কেউ থাকতে পারে মুক্তিযুদ্ধে, ওদের জন্য হয়তো 2% বা 3% রেখে, আর অনগ্রসর জাতি যারা আছে ওরাও হয়তো যতই হোক না কেন শিক্ষা আগালেও হয়নি, ওদের জন্য কিছু, আর প্রতিবন্ধীদের জন্য, এই 3টা শ্রেণীর জন্য 10 ভাগের উপরে নয় রেখে, আর বাদ বাকিগুলো সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। আর এই ক্ষেত্রে যে যদি 90 ভাগ থাকে, ওই 90 ভাগে কিন্তু অনগ্রসরও চলে আসতে পারছে মেধার গুণে, মুক্তিযোদ্ধার নাতি পাতিরাও চলে আসতে পারছে, তারপরে গিয়ে প্রতিবন্ধীরও আসতে পারছে মেধা গুণে। এটা না আসলে পরে দেখা যাবে যে যারা পাশ করেছে লিস্টের পিছনের দিকে আছে, ওদেরকে ওই 10%, 10 ভাগের মধ্যে নিয়ে আসতে হয়। আর এখানে আমার সাধারণ এবং যে মিডিয়া পত্রপত্রিকা দেখে যেই অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হচ্ছে এখানে একটু এই কোটা নিয়ে, কোটার স্থলে কোনো কিছু করা হয়। যে দেশে ড্রাইভার BCS পরীক্ষার প্রশ্ন বিক্রি করে, যে দেশে আমরা একজন গৃহপরিচালককে চেক দিতে পারি না, সে সমাজে ওই 30 ভাগ, 45 ভাগ, 50 ভাগ যে সুষ্ঠুভাবে নিয়োগ দেওয়া হয়, ওটা অবিশ্বাস্য। আমরা এই যে ধরেন আমি অনেক পটাং কথা বলে ফেলছি, কিন্তু কাজে গেলে আমি কতটুকু সফল, যখন আমি কাজ করব সমাজের সবাই দেখবে, তখনই তারা বুঝতে পারবে। আমি সবই বলছি, আমার ফেলিউরকে আমি সাকসেস হিসাবে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু সঠিক ওয়ে না। এইভাবে হলে একদিন আমার নিজের মৃত্যু, নিজের সমস্যা, নিজের ধ্বংস নিজেই ডেকে নিয়ে আসবো। আশা করি কথাগুলো খুবই সাধারণভাবে বললাম, আপনারা বুঝতে পারবেন। যে শেষে আমার শেষ কথাটুকু হলো, আসুন
মুক্তিযোদ্ধা রাজাকার ইস্যুটাকে প্রধান না করে অর্থনীতিকে আমরা গুরুত্ব দিই, আমাদের সামাজিক অবকাঠামোকে আমরা গুরুত্ব দিই, আমাদের জীবন জীবিকা সৌন্দর্যের দিকে আমরা মন মানসিকতা তৈরি করি। নবীনরা যারা আসছে ভবিষ্যতে, ইয়াং জেনারেশন, ওরা কিন্তু এই জিনিসগুলোকে মূল্যায়ন করবে না। এবং আমরা হয়তো থাকবো না, আপনারা হয়তো থাকবেন না, কিন্তু এই বদনাম আমাদের বয়ে বেড়াতে হবে যে আলতু ফালতু জিনিস নিয়ে আমরা সময় নষ্ট করেছি। আর কোটা অবশ্যই সংস্কার করে একবারে কমিয়ে নিয়ে আনা উচিত। সবাই এক, সবাই বাংলাদেশি, কেউ ভিনদেশি না, সবাই এক সমাজ, সবাই একই সমাজে শান্তিতে থাকব, সবাই সার্বভৌমত্ব রক্ষা করব, স্বাধীনতার প্রতি শতভাগ নির্বিঘ্ন থাকব। আমরা আমাদের এই শপথ রেখে আমরা সুন্দর সমাজের কামনা করতে পারি। আজ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এটুকুই শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।